নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। আর আজকে শনিবার, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেলা বাজে 11:30। সকালবেলায় কি হয়েছে, কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে চানটা করেছি, মানে বাথরুমে চান করছি, তখনই আমার এক যা এসছে, যেটা তো যা। তো ভেবলু চিৎকার শুনে আমি বুঝতে পেরেছি যে কেউ একটা আমাকে ডাকছে। তারপর বাবু বলছে, মা তোমাকে কাকিমুনি ডাকছে। তো দুই যে এক জায়গায় হলে যা হয়, গল্প গুজব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা। তো তারপরে নিয়ে ঘরে এসে ঠাকুর নমস্কার করে, আজকে শনিবার যেহেতু সেই জন্য তেল সিঁদুর দিয়ে নিয়েছি বজরংবলীকে, তুলসীমাকে চান করি ওখানে, যেটা প্রতিদিন আমি করি আর কি। শুধু শনি মঙ্গলবার করে বজরংবলীকে তেল সিঁদুরটা দিই। তো সব করে নিয়ে ভাত বসিয়েছি, ভাত আর ডাল হয়ে গেছে বন্ধুরা। তো আজকে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করা চলবে না বন্ধুরা। কেন বলুন তো, আজকে একটা খুব সুন্দর ভিতরে গল্প বলবো, ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু বেশি করে সাপোর্ট করবেন বন্ধুরা। তো দেখাই এখানে কি রান্না হলো। দেখুন বন্ধুরা, এখানে ভাত হয়েছে। ভাতটা মনে হয় চালটা আজকে বেশি নিয়ে ফেলেছি নাকি আমি বুঝতে পারছি না, ভুলে হয়তো চাল একটু বেশি পড়ে গেছে। ভাতটা একদম ফুটে ফুটে দেখুন সারা গায়ের হাড়ির ভাতে একদম মাখামাখি হয়ে গেছে। তো ভাত গড় দিয়ে নিয়েছি, এখানে ফ্যান ঝাড়তে দিয়েছি। আমরা ভাত গড় দেওয়াটাকে ফ্যান ঝাড়তে দিয়েছি বলি না, ভাত গড় দেওয়া বলি। অনেকে আবার বলে যে ভাত ফ্যান ঝাড়তে দিয়েছি। আর এখানে করে নিয়েছি টকের ডাল তেঁতুল দিয়ে বন্ধুরা, এই অবধি করেছি। আর এখানে আলু সিদ্ধ, এই যে। তো ডাল, আলু সিদ্ধ আর ভাত এই অবধি হয়েছে। আর দেখি একটু ডিম ভাজা করে নেবো। আর কিছুই মনে হয় করবো না বন্ধুরা। মনে হয় কি, মানে গরমে আর ইচ্ছা নেই কিছু করার। দেখা যাক আপনাদের দাদাভাই আসুক, আসলে কি বলে না বলে। তো চলুন ভূতের ভিডিও, মানে ভূতের গল্প শেয়ার করবো। তো বন্ধুরা, সব কাজকর্ম সেরে রান্নাবান্না কি করেছি না করেছি সেটা তো তখনই দেখালাম। তার থেকে আর বেশি কিছু করিনি। ডিম ভাজা, আলু সিদ্ধ, ডাল, এই আজকে মেনু দুপুরে। তো সব কিছু সেরে সুরে নিয়ে চলে এসেছি, আপনাদের সাথে গল্পটা শেয়ার করব। ঘটনা, এটা কিন্তু গল্প না, কোনো বানানো বা কাল্পনিক না। এই ঘটনাটা আজকে আপনাদের কাছে সত্য ঘটনাটা শেয়ার করব। তো বন্ধুরা, নার্সিং পাশ করে বেশি দিন অপেক্ষা করতে হয়নি, বেশি কষ্টও করতে হয়নি। চাকরিটা বেশ ভালোভাবেই পেয়ে গেছিলাম। আর চাকরি ভালো জায়গায় পেয়েছিলাম, সেটা হচ্ছে মেডিকেল কলেজে। চাকরি পাওয়ার পরে মনে তো ভীষণই আনন্দ। প্রথম দিন জয়েন্টের পরে বা নিজের অফিস কলিগ যারা ছিল, সহকর্মী যারা আর কি আমার অফিসের, তারাও খুব বেশ ভালো। সবার সাথে আলাপ হয়ে বাড়িতে এসে মাকে বললাম, না সবাই ঠিকঠাকই আছে। মনে হলো একদিন, মা বলল যে একদিনে কি বুঝবি, দাঁড়া আস্তে আস্তে মেশ, আর যত পারবি কথা কম বলবি, নিজের কাজে বেশি ফোকাস করবি। সব মিলিয়ে মা নার্স ছিল, মায়ের অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করলো। সেইভাবেই মায়ের ডিরেকশন মতনই চলাফেরা করতে শুরু করলাম। তো অফিস যাচ্ছি আসছি, অফিস কলিগদের সাথেও ভালো সম্পর্ক। তো প্রায় মাসখানিক পরের কথা বন্ধুরা, না আমার ডিউটি পড়লো কোথায়, ডিউটি পড়েছে ডেলিভারি ওয়ার্ডে। ডেলিভারি ওয়ার্ডে ডিউটি করতে, মানে ডেলিভারি ওয়ার্ড বলতে যে ওয়ার্ডে আর কি ডেলিভারি হলে মায়েদের দেওয়া হয়, সেই ওয়ার্ডে ডিউটি করলো। সেই ওয়ার্ডে ডিউটি করার পরে প্রথম দিন ডিউটির অভিজ্ঞতা বন্ধুরা, নার্সিং ট্রেনিং যখন নিয়েছিলাম, নার্সিং যখন পড়াশোনা করতাম, তখন স্বপ্নেও কখনো ভাবিনি যে হচ্ছে এই নার্সিংয়ে কিন্তু ভূত পেত বা ডাক্তারি লাইনে বিজ্ঞান, ভূত পেত বিশ্বাস করে না। বিশ্বাস সত্যি অবিশ্বাস্য, এগুলো তারা মানেই না এগুলোকে। কিন্তু আমার জীবনে যে এরকম একটা অভিজ্ঞতা হবে, সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি। তো সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করছি। তো মাসখানেকের মাথায় ডেলিভারি ওয়ার্ডে যখন আমাকে দেওয়া হলো, প্রথমে সার্জিক্যাল ওয়ার্ডে ছিলাম, তারপরে ডেলিভারি ওয়ার্ডে যখন আমাকে দেওয়া হলো, তো ডেলিভারি মায়েদের ওই ওয়ার্ডে এনে বেডে দেওয়া হয়। তারপরে যদি কোনো মা অসুস্থ থাকে, তারপরে তার বাচ্চা কিছুদিন পরে তাকে দেওয়া হয়। আর যদি কোনো মা, বেশিরভাগ মায়েরা সুস্থ থাকে, তাদের সঙ্গে সঙ্গে কিন্তু বেবি দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, প্রথম দিনের অভিজ্ঞতা, আমি প্রথম দিন যখন সেইখানে গেলাম আর কি, সেই ওয়ার্ডে যাওয়ার পরে অন্য অন্য সিস্টাররা আমাকে অনেক কিছু বুঝিয়ে টুজিয়ে দিল, যে এটা এইভাবে, এটা এইভাবে। যেহেতু আমি নতুন, সেভাবে সবাই বুঝিয়ে টুজিয়ে আমাকে দিল। তাদের বেশ সহযোগিতা আমার ভালোই লেগেছে, তারা আমাকে অনেক হেল্প করেছে।
দিতে যখন রাত্রেবেলা নাইট ডিউটি পড়েছিল, তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বাইরে। আর আমি যেহেতু নতুন, সবাই গল্প গুজব করে এসে করে মানে মোটামুটি 2-3 জন ছিল দিদি, সিস্টার দিদি, তারা কিন্তু বেশ ভালোই আমাকে সহযোগিতা করেছে, যেহেতু আমি নতুন সিস্টার সেই কারণে। তো এক জায়গায় বসে বসে সবাই মিলে কথাবার্তা বলছি। তারপরে ইঞ্জেকশন দিতে হবে কোন পেশেন্টে, সব বলে বলে দিচ্ছিল আমাকে। তো আমি 2টো পেশেন্টকে ইঞ্জেকশনও দিলাম। তারপরে এসে আমি যখন পাশের ঘরে আমি বললাম যে ওইখানে যে দিদি আমাদের সিনিয়র ছিল, সেই দিদিকে আমি বললাম যে আমি একটু বিশ্রামে যাচ্ছি, শরীরটা কীরকম যেন একটা ভালো লাগছিল না। বা নতুন হয়তো 1 মাসের অভিজ্ঞতা যতই থাক, তবু ওটা ওই ওয়ার্ডে তো নতুন না, তবু ওটা কীরকম যেন সেদিন যেন শরীরটাও খুব একটা বেশি ভালো লাগছিল না। তো আমি গিয়ে একটু বিশ্রামে বসলাম। প্রথমে দরজা খটখট করলো। বিশ্রাম যখন আমি শুয়েছি, কিছুক্ষণ শোয়ার পরে কীরকম যেন কে যেন দরজাটা টুকটুক করছে। তো আমি আসতে বলে উঠে আসলাম, এসে দরজাটা খুললাম, দেখলাম কেউই না। তো ভাবলাম যে ওই দিদি হয়তো দেখেছে আমি উঠিনি সঙ্গে সঙ্গে, সেই জন্য হয়তো চলে গেছে। তা আমি হেঁটে আবার ওয়ার্ডের দিকে এসে ওই রুমে আসলাম, সিস্টারদের যে রুমটা, সেখানে আসলাম। এসে সেখানে দিদিকে বললাম, দিদি আপনি আমাকে ডেকেছেন? বলছে না তো, যান না আপনি বিশ্রাম করুন, কোনো অসুবিধা নেই। তা আমি আবার বিশ্রাম করতে চলে গেলাম। বললাম দিদি কোনো দরকার হলে কিন্তু ডাকবেন, কেননা বুঝতে পারছেন আমার শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য। কারণ আমি ভাবছি নতুন এসে হয়েই মানে জয়েন্ট হয়ে এটা এরকম করাটা তো ঠিক না, কিন্তু আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছিল। তো বন্ধুরা, প্রথম দিন এইভাবে কেটে গেল। দ্বিতীয় দিন যখন গেলাম, সেদিনও কিন্তু বৃষ্টি ছিল, লাগাতার 7 দিন ধরে বৃষ্টি ছিল। কখনো ঝমঝম করে হচ্ছে, কখনো ঝিরিঝিরি হচ্ছে বৃষ্টি। তো সেদিন একটু জোরে জোরেই বৃষ্টি হচ্ছিল। দ্বিতীয় দিন নাইট ডিউটি চলছে। সেদিন ওই দিদিটা ছিল না, যে দিদিটা আগের দিন বলছিল যে তুমি বিশ্রাম করো। পরের দিন যে দিদি ছিল, সে দিদি আর কিছুই বলছে না, বিশ্রাম করবো না করবো সেটা আমার ব্যাপার, সে কিছুই বলছে না। ভালো না লাগলে বসুন, ভালো না লাগলে যাও ওখানে শুয়ে পড়ো, কিছুই না। তো আমি বসে আছি, ভাবছি কি না কি ভাববে, নতুন জয়েন করেছি, থাক বাবা বসেই থাকি। তা আর পারছি না, কীরকম যেন শরীরটা মানে চোখটা জুড়িয়ে আসছে। তো তখন আমি বললাম দিদি, মানে বলতে যাবো যে দিদি আমি একটুখানি কি বিশ্রামে যাবো, তার মধ্যে ওই দিদি বলে উঠলো যে 3টে দিদি ছিলাম আমরা, আর একটা দিদি শরীর খারাপ ছিল, সেদিন ডিউটিতে আসেনি। তো সে দিদি বললো কি যে তাহলে তুমি বসো, তুমি একটু ডিউটি করো, আমরা দুজনে টিফিন করে আসি। তো বন্ধুরা তারা তো টিফিনে গেছে, আমি বসে আছি। হঠাৎ মনে হলো দুবার আমার পাশ থেকে ছায়ার মতন কি যেন একটা চলে গেল। কিছুক্ষণ পরে কান্নার আওয়াজ শুনতে পেলাম। কোথা থেকে কান্নার আওয়াজ? ডেলিভারি যে ওয়ার্ড ছিল তার সামনে যে বারান্দা ছিল, সেই বারান্দার দিক দিয়ে কান্নার আওয়াজটা আসছে। গাটা বেশ ভার হয়ে গেল আমার, এরকম কান্নার আওয়াজ। গাটা ভার হয়ে যেতে আমি মানে একটু ভয় পেয়ে গেলাম রীতিমতন। যতই হোক মেয়ে সন্তান তো একটু ভয় পাবেন। আর বয়সটাও সেরকম যে বিশাল কিছু ছিল তাও না, খুবই কম বয়স। আর আমার বাড়িতেও কিন্তু আমার একটা বাচ্চা ছিল, তার কথাও ভাবছি। সব মিলিয়ে যখন দিদিরা টিফিন করে আসলো, আমি যে এক জায়গায় বসেই আছি আর ওখান থেকে উঠতে পারছি না ভয়তে, যে কি হচ্ছে এসব। অনেক কিছু শুনেছি অনেকের মুখে, কিন্তু আমি যেহেতু নার্সিং লাইনে ট্রেনিং নিয়ে পড়াশোনা করেছি, সেজন্য একদিকে শুনেছি সেইগুলো মাথায় ঘুরছে, আবার একদিকে ভাবছি না না এসব সব মিথ্যে, এসব আমার মনে ভ্রান্তি। তো দিদিরা আসছে, আমি আর কিছু বললাম না, তাহলে হাসাহাসি করবে হয়তো আমাকে নিয়ে, এই ভেবেই বলিনি। তারা সিনিয়র আমার থেকে, সেইভাবে কিছুই বললাম না তাদের কাছে। তো দিদিরা খাওয়া দাওয়ার পরে ঘন্টাখানিক একভাবে ভালোভাবে চললো। তখন আর কান্নার আওয়াজও শুনতে পাচ্ছি না, কিছুই শুনতে পাচ্ছি না। তো দুই দিদি মিলে বললো আমরা একটু বিশ্রামে যাই, তুমি কি পারবে একা একটু সামনে নিতে? তাহলে আমরা একটু বিশ্রাম করে আসি, কোনো অসুবিধা হলে আমাদের ডেক। বললাম ঠিক আছে। তো একটা দিদি বললো ঠিক আছে আমি কিছুক্ষণ থাকছি, দিদি আপনি যান। তো আমরা দুজন কিছুক্ষণ থাকলাম। তারপরে তখনও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। যখন ওই দুই দিদি মানে ওই দিদিও চলে গেল, পরে যে দিদি ছিল সেই দিদিও যখন চলে গেল বিশ্রামে, সিস্টার দিদি, তখন কিন্তু বন্ধু আমি কিন্তু একা হয়ে গেছিলাম ওখানে। যখন একা হয়ে গেলাম তখন বেশ 10-15 মিনিট ভালোই ছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না। তারপরেই দেখতে পাচ্ছি বেশ জোরে জোরে কান্নার আওয়াজ আসছে ওই বারান্দার থেকে। তো বজরংবলীর লকেট একটা গলায় রয়েছে আমার উপর, ওখানে আগিয়ে গেলাম।
বারান্দার দিকে। আগিয়ে গিয়ে দেখছি একটা ছায়ার মতন বারান্দার এ মাথা আর ও মাথা করছে। ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না কী হলো। ভয় কিন্তু আমি বেশ পেয়েছি, তাতে কোনো সন্দেহ নেই। আমি তাড়াতাড়ি করে মানে পিছন ফিরে আর তাকাচ্ছি না, ওই চেয়ারে এসে আবার বসে পড়লাম। ডিউটি তো আমাকে করতেই হবে। এদিকে বাইরে বেশ বৃষ্টি পড়ছে, ঝড়ো হাওয়া দিচ্ছে। বসে বসে আমি চোখটা আমার জুড়িয়ে এসছে, টেবিলের উপরে মাথা দিয়ে মনে হয় একটু ঘুমের মতনই পড়েছিলাম। তার মধ্যে কে একজন এসে আমার সামনে বলল, দিদি, ম্যাডাম, দিদি, শুনছেন দিদি, ঘুমিয়ে পড়লেন নাকি? বললাম না। কে? হ্যাঁ, না না, ঘুমিয়ে পড়িনি, বলুন। বলছে, আমার একটা কথা ছিল দিদি। কি কথা ছিল বলুন, কি সমস্যা আপনার? আপনি কি এখানে ভর্তি রয়েছেন? পর থেকে এসছেন? বলছে, হ্যাঁ আমি ভর্তি ছিলাম। আমার ছেলেটাকে আপনারা সবাই মিলেও পারলেন না বাঁচাতে। আপনাদের ডাক্তারবাবুকে একটু বলুন না যে আমার ছেলেটাকে প্লিজ বেঁচে যায়, আমার ছেলেটাকে একটু বাঁচিয়ে দিতে। দিদি, আপনারাও অনেক চেষ্টা করছেন, আপনি একটু ডাক্তারবাবুকে বলবেন দিদি, আপনি তো নতুন এসেছেন এখানে, একটু বলুন না। মানে এত অঝরে কাঁদছে আর বলছে সেই বউটি। বন্ধুরা, আপনারা ভাববেন যে অবিশ্বাস্য কথা এটা, কিন্তু অবিশ্বাস্য না, এটা নিজের চোখে দেখা ঘটনা। এত কাঁদছে যে আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন গো, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ম্যাডাম, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। ডাক্তারবাবুকে বলুন আমার ছেলেটাকে বাঁচিয়ে দিতে। ডাক্তারবাবুদের বলুন না, সবাই মিলেও কি পারবে না? এত ডাক্তার, এত বড় হসপিটালে সবাই মিলেও কি পারবে না আমার বাচ্চাটাকে বাঁচাতে? মেডিকেল কলেজ তো সব থেকে নাম করা হসপিটাল। সবাই আপনার পায়ে ধরছে দিদি, দিদি আপনার পায়ে ধরছে। আমি দাঁড়ান দাঁড়ান, আপনি কী করছেন? এরকম করবেন না। তখন বলছে, আপনারা পারবেন না, আপনারা কিছুতেই পারবেন না। আমার দাঁড়ান, আমি ডাক্তার, সকাল হোক, ডাক্তারবাবুরা আমরা আসুন, তারপরে বলবো আপনি কোন বেডে রয়েছেন, কত নম্বর বেডে রয়েছেন, আমাকে বলুন, আমি দেখছি আপনার বাচ্চার কী হয়েছে। বলতে বলতে বন্ধুরা, সে চেয়ার থেকে কাঁদতে কাঁদতে উঠে চলে গেল। উঠে চলে গিয়ে আমি তার পিছন পিছন গেলাম যে সে কোন বেডে যাচ্ছে। আমি যে চলুন আপনার সাথে যাচ্ছি আমি। সে যেন ঝড়ের বেগে বেরিয়ে গেল সিস্টারদের ঘর থেকে, মানে আমাদের যে ঘরটা, রুমটা, সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে ওই যে বারান্দা বন্ধুরা, সেই বারান্দা রেলিংয়ের উপরে উঠে ওখান থেকে ঝাঁপ দিয়েছে, নিচে পড়ে গেছে। শুধু একটা চিৎকারের আওয়াজ পেলাম, আর কিছুই, কোথাও কোনো সারা শব্দ নেই। নিচের দিকে যখন আমি তাকালাম, সাহস করে তার পিছন পিছন গেলাম, নিচের দিকে যখন তাকালাম তখন দেখলাম নিচের দিকে কিছুই নেই, পুরো ফাঁকা, নিচে লোকজন ঘুরছে। তো আমি তখন ভাবছি বন্ধুরা, আমার চোখের ভুল এটা? এতদিন ধরে কি দেখছিলাম, এটা কি আমার চোখের ভুল? এটা আমার মনের ভুল? বেশ ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে গিয়ে ওখান থেকে কোনো রকমভাবে পা যেন, শরীর আমার আরও 10 কেজি ভারী হয়ে গেছে, কোনো রকমভাবে এসে আমাদের সিস্টারদের রুমে আবার বসে পড়লাম ওই চেয়ারে। বসে বসে শুধু ভাবছি কী হলো ব্যাপারটা, আমার সাথে কে ছিল ভদ্রমহিলা, আর রেলিংয়ের উপর যে লাফ দিল, তো সে ঝাঁপ দিল, তার বডিটা কোথায় গেল? তো বন্ধুরা, এই ঘটনা ঘটার পরে আমি সাহস করে, যে দিদি সেই প্রথম দিন আমাকে হেল্প করেছিল, সেই দিদির সাথে আমার ডিউটি পড়ে তার 3 দিন পরে, সেই দিদিকে আমি বলি যে দিদি একটা কথা বলবো, কিছু মনে করবেন না? বলছে, না বলুন। বলছে, এরকম এরকম। তখন আমি বললাম যে এরকম এরকম একটা ঘটনা আমার সাথে হয়েছে দিদি, এটা তো আমার মনের ভুল হতে পারে না, এতদিন ধরে এই ঘটনাটা চলেছে আমার সাথে, এটা তো আমার মনের ভুল হতে পারে না। সেই যে ভদ্রমহিলা ওখান থেকে ঝাঁপ দিল নিচে, তার বডিটা কিন্তু দিদি আমি দেখতে পেলাম না। সমস্তটা কিছুই শুরু থেকে শেষ অবধি সবটাই দিদির কাছে বললাম আমি, সেই সিস্টার দিদির কাছে, যে আমার থেকে সিনিয়র। তখন উনি আমাকে সব কথা খুলে বললেন যে এত বছর আগে এরকম একটা ঘটনা এখানে হয়েছিল, তার বাচ্চাটা বাঁচেনি, বাচ্চাটা মারা গেছে বলে সে ওই ডেলিভারি ওয়ার্ডের যে বারান্দা, ওখান থেকে ঝাঁপ দিয়ে সে আত্মঘাতী হয়েছিল, আত্মহত্যা করেছিল, সুইসাইড করেছে। তারপর থেকে তার আত্মা কিন্তু অনেক সিস্টার, অনেক ডাক্তারদেরই দেখা দেয়, যদিও বা আমি কখনো দেখিনি, কিন্তু আমি অনেক সিস্টারদের মুখে এটা শুনেছি, যেটা আজকে তোমার সাথেও সেই ঘটনাটাই ঘটলো। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আত্মা কারোর কোনো ক্ষতি করে না, শুধু সবার কাছে একটাই কথা বলে যে আমার সন্তানকে বাঁচিয়ে দাও, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন আপনারা। অনেক ডাক্তাররাও তাকে দেখেছে, তার আত্মাকে দেখেছে, অনেক সিস্টাররাও দেখেছে। আজকে হয়তো সেই মায়ের মন, মায়ের আত্মা আপনাকে নতুন দেখেছে, সেই জন্য হয়তো আপনার কাছেও এসেছে তার সন্তানের প্রাণ ভিক্ষা চেয়েছে। তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, ও কারোর কোনো ক্ষতি করে না। তো বন্ধুরা, আমি শুনে পরে আমার এত খারাপ লাগছিল
যে একজন মা সে মরে গিয়েও কিন্তু শান্তি পায়নি, তবু তার সন্তানের জন্য সে এখনো পর্যন্ত আর্তনাদ করে যাচ্ছে। যাকে নতুন দেখে হসপিটালে সিস্টার বা ডাক্তার, তাদের কাছে এসেই কিন্তু এরকম ঘটনা ঘটায়, সে এরকমভাবে বলে, তাদের এখনো দেখা দেয় তাদেরকে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটা শেয়ার করলাম আপনাদের, সেটা আমাকে দিয়ে গল্পটা করলাম, কিন্তু এটা আমার গল্প না। এই গল্পটা হচ্ছে আমার ননদ চাকরি করে মেডিকেল কলেজে, আমার ননদের সাথে এই ঘটনাটা ঘটেছিল। তাই সেই ঘটনাটা ননদ একবার আমার সাথে শেয়ার করেছিল, ইউটিউবে বলার জন্য না, অনেকদিন আগেই শেয়ার করেছিল। সেই ননদের সাথে সেদিন শ্রাদ্ধ বাড়িতে গিয়ে দেখা হয়, তখন আমার গল্পটা আবার মনে পড়ে যায়। দিদি তুমি ভূত পেট দেখেছো কোনোদিন? বলছে সেই তো বিয়ের পরে গল্পটা শেয়ার করেছিলাম, ওই প্রথমবারই দেখেছিলাম, তারপরে আর কোনোদিন সেরকমভাবে কিছু দেখিনি, ওই ফুচকার। হ্যাঁ, তো সেই জন্য আজকে বন্ধুরা আমার ননদের এই ভৌতিক ঘটনা, মেডিকেল কলেজে চাকরি করে আমার ননদ, সুপার নার্স। তো আজকে সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ননদের সাথে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, এটা কোনো বানানো গল্প না। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা। আমার ননদ সেই মা ভূতকে কিন্তু দেখেছিল, তাই সে আজও দুঃখ করে যে মায়ের আত্মা, মায়ের মন মরে গিয়েও শান্তি পাচ্ছে না, সন্তান সন্তান করে তার আত্মা ওই হসপিটাল চত্বরেই ঘুরে বেড়াচ্ছে। তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।